মঙ্গলবার আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছান ফরেন্সিক টিমের সদস্যরা। একই সঙ্গে এদিন ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। জানা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত গুদামটি একটি নামী মোমো কোম্পানির, যেখানে প্রচুর নরম পানীয় ও শুকনো খাবারের প্যাকেট মজুদ ছিল। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত প্রায় ৩টে নাগাদ গুদামে আগুন লাগে। এরপর দমকল ও পুলিশকে ঘণ্টার পর ঘণ্টা আগুনের সঙ্গে লড়াই করতে হয়। শেষ পাওয়া খবর, ৮ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। বহু ঘণ্টা কেটে গেলেও বাতাসে এখনও পোড়া গন্ধ ভাসছে, আর চারিদিকে শোনা যাচ্ছে স্বজন হারানোর আর্তনাদ। এদিন দমকলমন্ত্রী সুজিত বোস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অনেক বেশি রাত্রে একটা দুর্ঘটনা, এখানে একটা ইনসিডেন্ট ঘটে। সেই ইনসিডেন্টে সামনের দিকে প্রায় 35,000 স্কোয়ার ফিটের মতো এই এরিয়া, যে এরিয়ার মধ্যে আপনার একটা মোমো তৈরি কারখানা একটা ছিল, আর একটা পাশে ডেকোরেটরের একটা গোডাউন ছিল এখানে। তা সেখানে আগুন লাগার খবর পাই আমরা রাত 3টে নাগাদ খবর পাওয়ার পরে আমাদের যারা ফায়ার ফাইটার, ফায়ার ইঞ্জিন, আমরা 12টা এখানে পাঠাই পর্যায়ক্রমে 12টা পাঠানোর পর আগুন আমরা কন্ট্রোল করি, এবং আগুন এখনও আমরা গাড়ি রেখে দিয়েছি। তার কারণ প্রচুর জায়গায় পকেট ফায়ার ছিল, আর এই জায়গাটা একটা যৌতুকগৃহের মতো। আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল, তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে, আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে। ফায়ার ফাইটাররা তারা ফাইটিং করেছে। তারা রাত 3টে থেকে কন্ট্রোল দেয়। যখন আমার কাছে প্রথম খবরটা পাই আমি, তারপর থেকে পর্যায়ক্রমে গাড়ি এখানে এসছে, এবং ফায়ারের সিনিয়র অফিসার এখানে কালকে ছিল। কালকের দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল, অনেকে অনেক জায়গায় ব্যস্ত ছিলাম। তা সত্ত্বেও আমরা এখানে গুরুত্ব দিয়ে এই কাজটা আমাদের লোকেরা করেছে, এবং এখনও পর্যন্ত কাল সারা রাত লোক ছিল, আর সকাল থেকে আবার কাজ শুরু করেছে। এখানে যে স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচার কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়। আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন, এমনি ছিল না, পুরো স্ট্রাকচারে ভরা ছিল। আর অনুমতি একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি, ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা। যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার, সেগুলো আমরা দেখিনি। আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না। এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয় প্রতি মাসেই। ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয়, এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে, এবং অনেক মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না, তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে। কিছু উদ্ধার হয়েছে, পুরো লিস্ট এক্ষুনি বলতে পারবো না। পুলিশ এই বিষয়টা দেখছে, পুলিশ সেটা বলবে। আমাদের তরফ থেকে আমরা বলতে পারি, যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। এটুকু। এফআইআরটা কার এগেনস্ট হবে? মালিকের এগেনস্টে ছাড়া কি অন্যের এগেনস্টে হবে? আপনার এগেনস্টে তো হবে না। যিনি এই অন্যায়টা করেছেন তার বিরুদ্ধেই হবে। কিন্তু অন্যায়টা এতদিন ধরে হলো, অন্যায়টা এতদিন ধরে হতে চললো কেন? প্রায় 2009-8-9 থেকে চলছে। আপনি তো বলছেন না তো, ঠিকই আছে, আপনি বলেন, আপনারা বেশি একটু বলেন। গোয়াতেও তো একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, কিন্তু গোয়ার মিনিস্টার আপনি নন। না, গোয়ার মিনিস্টার না, সেখানে তো 25টা লোক মারা গেছে। তো আমরা এসব নিয়ে বলি না, কিন্তু আমরা একটা কথা বলতে পারি, প্রত্যেকটা ব্যাপারে ইনভেস্টিগেশন হবে, প্রত্যেকটা এনকোয়ারি হবে, প্রত্যেকটা কেসে এফআইআর হবে।
উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। একাধিক কারখানা গোডাউন রয়েছে ঠিক এরকম ভাবে। বিভিন্ন যদি একাধিক এখানে একাধিক কারখানা এমনি থেকে থাকে, আমার এখানে উপস্থিত আমার সঙ্গে ডিজি আছে, আমি ডিজিকে এখনই বলে যাচ্ছি এই বিষয়গুলো দেখার জন্য, আমি ডিজিকেও বলে যাচ্ছি। ডিজি পরিষ্কার বলছেন ফায়ার অডিট হয়নি। এত বছর ধরে ফায়ার অডিট হচ্ছে না। এটা ডিজি বলতে পারবেন, ডিজি বলেছেন যখন ফায়ার অডিট হয়নি। এত বড় কারখানা হলো না কেন অডিট? এত বড় কারখানা দেখুন, কলকাতা শহরে প্রচুর জায়গায় প্রচুর কারখানা আছে, আবার অনেকে লাইসেন্স নিয়েও করছে, অনেকে ইললিগালও করছে। যদি এখানে আমি বলছি যদি ইললিগালি হয়ে থেকে থাকে, এক্ষুনি তো আমি বলতে পারবো না ওদের কাছে কি কাগজপত্র আছে। যদি কাগজপত্র কিছু ইললিগালি হয়ে থাকে, তার জন্য যা ব্যবস্থা নেওয়ার সবকিছু এখানে জলাভূমি বুঝিয়ে কারখানা হলো কি করে? এখনো সেইটা আমি একটা কথা বলি, এখানে আপনি নিজেরই দেখছেন যে বিভিন্ন স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে রাত্রিবেলা কাজ করা খুব কঠিন ছিল। কাল দিনের বেলা আপনারা দেখেছেন এগুলো কেটে কেটে আমাদের লোকেরা ভেতরে প্রবেশ করেছে। এখনো বহু জায়গায় এইভাবে বিক্ষিপ্তভাবে পড়ে আছে। তা স্বাভাবিকভাবে একটা সমতল জায়গায় যেভাবে কাজ করা যায়, একটা অবস্ট্রাকশন থাকলে সেভাবে কাজ করা যায় না। তবু আগুন কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু আমরা এই বিষয়গুলো দেখি। একটা প্রশ্ন, দাদা ওয়েটল্যান্ড বুঝিয়ে কারখানা জলাভূমি বুঝিয়ে দেখুন কারখানা সবটা এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে ভূমি দপ্তর, তারা দেখবে নিশ্চয়ই। যদি জলাজমি বুঝিয়ে কেউ এসব করে থাকে, তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে, যারা দেখার দায়িত্ব তারা দেখে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিধায়ক অশোক দিন্দা বলেন, দেখুন, এই চত্বরে এই এলাকাতে ভেড়ি ছিল, এরা ভেড়িতে মাছের চাষ হতো। এখন এখানে বড় বড় কারখানা ফ্যাক্টরি তৈরি হয়েছে। টিএমসিকে পয়সা দিলে সব কিছু হয়। এখানে পারমিশনটা পেলো কি করে এত বড় বড় কারখানা করার? এই রাজ্যে, এই শহরের বুকে এখানে এত বড় একটা কমপ্লেক্স আছে, আরবানার মতো কমপ্লেক্স, তার পেছনে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স বলা যেতেই পারে। সেখানে এত বড় কমপ্লেক্স, এইরকম এত বড় ফ্যাক্টরি কি করে হলো? শুধু একটা দুটা নয়, বহু ফ্যাক্টরি, লাইন বাই লাইন। এগুলো সব টিএমসিকে পয়সা দিয়ে মাটি ভরিয়ে এগুলোকে পারমিশন নিয়ে ইললিগেলি এই কারখানাগুলো তৈরি হয়েছে। এবং সেখানে আমার বিধানসভা থেকে প্রায় 24 জন কাজ করত, ঠিক আছে, 28 জন কাজ করতো, 4 জন ফিরে গেছে, এখনও 24 জন নিখোঁজ। এবং কালকে রাত্রিবেলা 7 জনকে আমরা কমপ্লেন করেছি, মানে নিখোঁজ মিসিং ডায়েরি করেছি, এবং আজকে আরও করা হবে। এবং শুধু এটা নয়, মোমো ফ্যাক্টরিতেও 3 জন ছিল। এখানে যে 4 জন বেরিয়ে বেঁচে ফিরেছে, তারা হচ্ছে সুতাঘাটের 2 জন, ময়না বিধানসভা না, আমার বিধানসভাতে 2 জন। আমি তাদের সাথে কথা বলেছি, আমার কর্মীরাও আজকে তাদের বাড়িতে গেছে, তাদের বিডিওকেও নিয়ে গিয়েছিল। এবং তাদের কাছে যেটুকু শুনেছি যে আমরাতে 34 জন ছিল ভেতরে, তার মধ্যে আমরা 4 জন বেরিয়েছি। সেটা আমাকে ওসিও বললেন একই জিনিস। তো বাকি যে 30 জন প্লাস 3 জন মোমো কারখানায়, টোটাল 33 জন মিসিং আছে। এবং এবারে তার মধ্যে ময়নাতে সমস্ত 24 জন নয়, ময়নাতে 16 জন কার্যকর্তা ছিল, মানে কর্মী কাজ করতো, লেবার। এবং তারা বাকি যে কারা কোথাকায় বাড়ি কী বৃত্তান্ত, আবার আমি বাড়িতে পাঠিয়েছি তাদের অ্যাড্রেসগুলোকে বের করার জন্য। গরিব মানুষজনরা লেবারের কাজই করে, তাদের ন্যাচুরাল, তাদের বাড়িতে টিভি নেই, তারা এখনও পর্যন্ত নিউজই জানে না। এবং নিউজ সেভাবে বাস্ট করা হচ্ছে না, চেপে রাখা হচ্ছে। এবং সেই কারণে আজকে এখনও পর্যন্ত প্রায় 35 ঘন্টা হয়ে গেছে, এখনও ধুঁয়ো। বডি চিহ্নিত করা যাবে না। কালকে ওসির সাথে কথা বলা হয়েছে, ওসি বলেছে ডিএনএ টেস্ট করেই একমাত্র বডি
করা যাবে। বডি আপনার বলতে বিধানসভা থেকে মাথার খুলি। আপনার বিধানসভার চারজন ব্যক্তির সঙ্গে চারটে পরিবারের সঙ্গে আমি কথা বলেছি, দুজন যারা বেঁচে ফিরেছেন। বেঁচে ফিরেছে, কিন্তু তাদের- বেশ কয়েকজনের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তারা বলছে ঠিক আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে একদম সামনাসামনি সেখানে বহু মানুষ থাকতেন এবং তারা বেরোতে পারেননি। বহু মানুষের দেহাবশেষে সামান্য টুকরো মাত্র পড়ে রয়েছে এবং তাদেরকে আইডেন্টিফাই করা কি আদৌ সম্ভব হবে? আমি জানি না এই সরকারের কাছে কত বড় টেকনোলজি আছে। এরা জাস্ট এদের তো ডাক্তারদের মানে কি বলবো, আর এরা আইডেন্টিফাই করবে কিভাবে, বোন টেস্ট করে, হ্যাঁ ডিএনএ টেস্ট করে, এগুলো বলছে করে নাকি খুব রাতারাতি 2-3 দিনের মধ্যে দিয়ে দেবে। আমি জানি না এটা কীভাবে পসিবল, বাট ওসির সাথে এটাই কথা হলো, ওসি আমাকে এটা বললেন। তারপরে আপাতত এই পরিস্থিতিতে আছি। এখন ফ্যামিলির যা হবার হয়েছে, যাদের চলে গেছে, কিন্তু তারা ফ্যামিলি যাতে ক্ষতিপূরণ পায় এবং তাদের ফ্যামিলির একজন যেন চাকরি পায়, এই সরকারের আবেদন থাকবে। সেই কারণে আমরা এটাতে একদম লেগে আছি, যাতে ফ্যামিলিদের পাশে আছি। ফ্যামিলিদের সঙ্গে যোগাযোগ রাখছেন? একদম সবসময়। দাদা, যে কটা সংখ্যা বললেন, আমি এবং একটু আপনার বিধানসভার সংখ্যাটা একটু জেনে নেব। কতজন নিখোঁজ ছিল, এখনো কতজনের খোঁজ মিলেছে? দেখুন, টোটাল এখনো পর্যন্ত আমাদের বিধানসভাতে 2জন বেঁচে ফিরেছে এবং 3, 4, 6, 11 জন এখনও নিখোঁজ আছে। এবং শুধু আমার বিধানসভার পাশে পিংলায় 2জন, 13 জন, এবং আপনার কসবা থানার অন্তরে গড়িয়ায় ওখানে 3 জন যারা মোমো ফ্যাক্টরিতে থাকতো, তারা 3 জন, প্লাস হলদিয়ার এখনও 2 জন মিসিং এবং পাঁশকুড়াতে 6 জন মিসিং। মোটামুটি 33-34 জনের মতো মিসিং আছে। উড়িষ্যারও বেশ কয়েকজন কাজ করতো এখানে জানা গিয়েছে। না, উড়িষ্যা আমাকে থেকে এসে। যেটুকু বললো যে মোমো ফ্যাক্টরিতে কতজন ছিল সেটা বলতে পারবো না, বাট মোমো ফ্যাক্টরিতে যে লেবার কাজ করতেন, ওনার ওয়াইফের সাথে কাল কথা বলেছি, ওনার কাকু এবং ওনার হাজব্যান্ড এখানে, ওনার কাকু হচ্ছে সিকিউরিটি গার্ড ছিলেন এবং হাজব্যান্ড মোমো ফ্যাক্টরিতে কাজ করতেন এবং তার সাথে আরেকজন ছিল, টোটাল 3 জন ছিল রাত্রিবেলা ঘুমিয়েছিলেন। বাট এই ফ্যাক্টরিতে যেটা হচ্ছে আপনার ডেকোরেটরসের ফ্যাক্টরি, এখানে 34 জন ছিল, তার মধ্যে 4 জন বেঁচে ফিরেছে, 2 জন সুতাঘাটা এবং 2 জন ময়না বিধানসভা। তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তাদের বাড়িতেও রীতিমতো লোকজন গেছে, কথাও বলা হয়েছে এবং তাদের পরিবারে যারা যারা মিসিং আছে তাদেরকে কালকে এবং আজকে সমস্ত মিসিং ডায়েরি আমরা নরেন্দ্রপুর থানাতে আমরা করাচ্ছি। এই যে বিভিন্ন জায়গায় গজিয়ে উঠছে এরকম কারখানা, এরকম স্টোরেজ, কোথাও কি মনে হচ্ছে প্রশাসনিক একটা বিশাল ল্যাক রয়েছে? দেখুন, সিস্টেমাইজ করলে কোনো অসুবিধা নেই। এরা তো যে পারমিশনটা পাচ্ছে, এখানে জল নেই। এই যে এত বড় ফ্যাক্টরি, এখানে জল কোথায়? দমকল কীভাবে ঢুকবে? রাস্তাঘাট দেখেছেন? হেঁটে আসা যাবে না, তো দমকল গাড়ি কিভাবে আসবে? তো এইসব জায়গাতে কি করে ফ্যাক্টরি হতে পারে? এটা হচ্ছে তোমার জলাশয় ছিল, এখানে মাছের চাষ হতো, মাছের ভেড়ি হতো। এখানে মাটি ভরিয়ে টিএমসিকে পয়সা দিয়ে, সরকারকে টাকা দিয়ে, পুলিশকে পয়সা দিয়ে, পারমিশন করিয়ে এরা এখানে কারখানা করেছে। এখানে একটা ফায়ার অ্যালার্ম পর্যন্ত নেই, যে আগুন ধরলে যেসব এখানে কাজ হতো, যেসব জিনিস, সাদা কাগজ, ফুলের কাজ, সাদা ফুলের কাজ হতো, থার্মোকল ছিল, সেখানে প্লাইউড ছিল, সেখানে ওই কাপড় ছিল, সেখানে ওই মশারির যে জালগুলো হয় যেগুলো ফ্লাওয়ারে বাঁধা হয় ডিজাইনে করার জন্য, সেই সব ছিল। একদম ওখানে মানে বারুদের থেকেও বেশি ভয়ানক। জ্বলতে শুরু করলে দাউ 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 করে নিমেষের মধ্যে জলের ছাই হয়ে যাবে। তো সেই জিনিসগুলো এখানে কিভাবে পারমিশন দেয়, আমি এইটা রাজ্য সরকারকে প্রশ্ন রাখছি আপনাদের মাধ্যম দিয়ে। 35 ঘন্টা পর ডিজি এলেন, এখনো দমকল মন্ত্রী আসেনি এই এত বড় আগুন। দেখুন, ডিজি এসছে, এসে কি করবে? ডিজি আগে এগুলো লুকআপটা করা ছিল, এখন যত ফ্যাক্টরি আছে সেগুলোকে ইমিডিয়েটলি ব্যান্ড করে দেওয়া উচিত। পারবে সরকার? করবে না, কারণ তাদের নেতারা অলরেডি টাকা নিয়ে বসে আছে। সেই টাকা পয়সা নিয়ে ভোটের তারা খরচা করে, মদ খায়, ফুর্তি করে, গার্লফ্রেন্ড বানায়। দমকল মন্ত্রী তো এলেন না। দমকল মন্ত্রী আসেনি কেন সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? এদের মন্ত্রীদের এদের কি আছে? এদের এখানে এমপি এসছেন, এসে মুখ দেখিয়ে চলে গেছে। একটা পরিবারকে নিয়ে গিয়ে কমপ্লেন করাতে পেরেছে? করিয়েছে? করায়নি। থানায় গিয়ে ওসির সাথে কথা বলেছে? বলেনি। এখানে কোনো ওই অরূপ বিশ্বাস এসেছিলেন, কিসের জন্য এসেছিলেন? মুখ দেখাতে এসেছিলেন। উনি এসে একটা পরিবারকে নিয়ে গিয়ে মিসিং কমপ্লেন করিয়েছেন। কালকে রাত্রিবেলা আমি বিজেপির এমএলএ রাত্রিবেলা পরিবারকে যে কজন ছিল তাদেরকে সবাইকে নিয়ে গিয়ে থানাতে 1.5-2 ঘন্টা ধরে বসিয়ে আপনাদের সামনে ছিলাম। সেখানে আমরা কমপ্লেন মিসিং ডায়েরি করেছি এবং আজকে সমস্ত পরিবারের থেকে গাড়িতে করে তাদেরকে আনা হচ্ছে।
ইতিমধ্যে 6 জন ওখানে চলে এসছে থানাতে, আরও 7 জন আসছে, তাদেরকে কমপ্লেন করানো হচ্ছে। তাদের পরিবারকে যাতে আর্থিক সহযোগিতা পাক, তারা পরিবারের যাতে আগামী দিনে এই কমপ্লেনের ভিত্তিতে আমরা হাইকোর্ট করে আগামী দিনে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, কারণ তাদের ছোট ছোট বাচ্চা। আর প্রশাসনিক এখানে গাফিলতির প্রশাসনিক কারণেই দেখুন, কি- প্রশাসনিক গাফিলতির কারণেই কি এখানে প্রশাসনিক- মন্ত্রী বা অন্য কেউ আসছে না? প্রশাসনিক গাফিলতি আছে বলেই তো কেউ আসছে না। প্রশাসনিক গাফিলতি আছে বলেই তো এখানে কেউ আসছে না। এখানে হচ্ছে মেনু কার্ড করে দিয়েছে, বাজ পড়ে মরলে 2 লক্ষ, আত্মহত্যা করলে 2 লক্ষ, আগুনে পুড়ে মরলে 2 লক্ষ, ধর্ষণ হলে 10 লক্ষ, সেটা দিদি দেয়। ঠিক আছে, এখানে একদম মেনু চার্ট করে দিয়েছে। এই তো কালকে বলছে যে এখানে 2 লক্ষ টাকা করে পেয়ে যান, ব্যাস। বাড়িতে তার ফ্যামিলিতে তার বাবা মা, তার ছোট ছোট বাচ্চা আছে, তাদের উপর তাদের লাইফটা কী হবে? 2 লক্ষ টাকায় শেষ। সেটাই হচ্ছে আমাদের মেন কথা। তাদেরকে ক্ষতিপূরণ দিতে হলে সেই অবধি তাদেরকে পৌঁছাতে হবে, তাদের পরিবারের পাশে থাকতে হবে সারা জীবন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।